আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 12 আগস্ট 2025। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি ইশরাত জেরিন। শুরুতেই জানাবো শিরোনাম। শ্রমিকদের কল্যাণে ওমানের নতুন আইন, সময় মতো বেতন না দিলে কঠোর ব্যবস্থা। জুলাইয়ে আহতদের আশ্রয় ছিল রামপুরা মাল্টিকেয়ার, বিজিবির ভয়াবহ ভিডিও ফাঁস। টাকা নিয়ে ঝামেলা, চাচার হাতে খুন হলেন ওমান প্রবাসী। ওমানের শ্রমিক হিসেবে যাত্রা, এখন 5 বারের সিআইপি মোহাম্মদ বাদশা। নিরাপত্তা সংকটে বিমান, মুখ ফিরিয়ে নিচ্ছেন প্রবাসীরা। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানের প্রবাসীদের জন্য সুখবর। আগামী মাস থেকে ওমানের সব প্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে ওয়েজ প্রোটেকশন সিস্টেম WPS ব্যবহার করে সময়মতো বেতন দিতে হবে। শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, সময়সীমা মেনে না চললে থাকবে জরিমানা ও শাস্তি। এতে 2 মিলিয়নের বেশি প্রবাসী শ্রমিক উপকৃত হবেন, বিশেষ করে নির্মাণ ও পরিষেবা খাতের কর্মীরা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ওমানের প্রবাসী কর্মীদের জন্য আসছে বড় সুখবর। দেশটির শ্রম মন্ত্রণালয় ঘোষণা করেছে নতুন ওয়েজ ট্রান্সফার কমপ্লায়েন্স ডেডলাইন। এবার থেকে সব প্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে ওয়েজ প্রোটেকশন সিস্টেম বা WPS ব্যবহার করে সময়মতো বেতন দিতে হবে। নির্দিষ্ট সময়সীমা মিস করলে থাকবে কঠোর জরিমানা ও শাস্তি। এই নিয়ম আগামী মাস থেকেই কার্যকর হবে, যা প্রায় 2 মিলিয়নের বেশি প্রবাসী কর্মীর জন্য স্বস্তির খবর, বিশেষ করে নির্মাণ, পরিষেবা ও কারখানা খাতের শ্রমিকদের জন্য। অতীতে দেরি বা অনিয়মের কারণে যে ভোগান্তি হতো, নতুন নিয়মে তা অনেকটাই কমে আসবে। শ্রম মন্ত্রণালয়ের দাবি, এটি মালিকদের সময় মতো বেতন দিতে উৎসাহিত করবে এবং শ্রমবাজারে স্বচ্ছতা, নিরাপত্তা ও প্রবাসীদের অধিকার নিশ্চিত করবে। ভিসা মেডিকেল এখন সুর শহরেই, আর নয় দীর্ঘ লাইন কিংবা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। শনি থেকে বৃহস্পতি সকাল 8টা থেকে রাত 9টার মধ্যে চলে আসুন জেকি মেডিকেল সেন্টার, বড় ভবন মসজিদের পাশে, অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। 2025 সালের জুলাই রামপুরা শান্ত এলাকা থেকে রূপ নেয় গণ অভ্যুত্থানের কেন্দ্রে। ব্র্যাক বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়রা দমননীতির বিরুদ্ধে রুখে দাঁড়ায়। 19 জুলাই পুলিশের গুলিতে এক ব্যক্তির মৃত্যু ক্ষোভ বাড়িয়ে তোলে সবার মাঝে। সহিংসতায় বহু আহত ও প্রাণহানি ঘটে। রামপুরার এই ত্যাগ গণতন্ত্র ও ন্যায়ের সংগ্রামে স্থায়ী প্রতীক হয়ে আছে। গুলি করে 2024 সালের জুলাইয়ের আন্দোলনের সময় ঢাকার রামপুরা ছিল সহিংসতার অন্যতম হটস্পট। বিশেষ করে 19 জুলাই বিটিভি ভবনের সামনে পুলিশ ও বিজিবির অবস্থান ঘিরে তখন সংঘর্ষ চূড়ান্ত রূপ নেয়। তখন রামপুরা মাল্টিকেয়ার হাসপাতাল হয়ে ওঠে আহতদের আশ্রয়ের জায়গা। সেদিন দুপুরের দিকে হাসপাতালের সামনে সড়কে অন্তত ডজনখানেক শিক্ষার্থী ও পথচারী বিজিবির গুলিতে গুরুতর আহত হন। অন্তত একজন বিজিবি সদস্য সরাসরি রামপুরা মাল্টিকেয়ারের সামনে থাকা ডজনখানিক আন্দোলনকারীকে গুলি করেন। সহযোদ্ধারা তুলে আনতে থাকেন গুলিবিদ্ধদের। পরিস্থিতি বেগতিক দেখে হাসপাতালের চিকিৎসক ও স্টাফরা দেরি না করে হাসপাতালের সামনের খোলা জায়গাতেই আহতদের প্রাথমিক চিকিৎসা দিতে শুরু করেন। আন্দোলনে আসা যাদের শরীর থেকেই রক্ত ঝরেছে, তাদের ঠাঁই হয়েছিল মাল্টিকেয়ারের বারান্দায়, করিডোরে এবং নিচতলার পার্কিং স্পেসেও। ওই দিক থেকে গুলি ছোড়া হচ্ছে বৃষ্টির মতো, এবং যখনই গুলি ছোড়ে 5টা-6টা করে লোকের পায়ে, পেটে, এখানে এইসব জায়গায় লাগে। আমাদের তো এইসব জায়গা পুরো খুব ফিল আপ ছিল। চেম্বারে ছিল পেশেন্ট, তারপরে গুলি খাওয়া লোকগুলা এই প্রত্যেকটা টেবিলে ছিল। এমার্জেন্সি বেড একটাও খালি ছিল, রাখার জায়গা পাইতেছিল। যাদের হচ্ছে কি আপনার বুলেট গুলা লাগছে, বুকগুলা ছিন্ন হয়েছে, আমি শুধু বুক দেখি না, পিঠেও দেখছি, পুরা ঝাঁঝরা হয়ে গেছে। মেডিসিন যাই লাগুক না কেন সব ফ্রি দিচ্ছে, তাই না? এটা তো কোথাও হয় না। অনেক হসপিটাল আছে গেট বন্ধ ছিল, তো আমরা যে রিস্ক নিয়ে যে সেবাটা দিচ্ছি, প্লাস হচ্ছে মেডিসিনগুলো আমরা যে ইয়েগুলা যে সার্ভিসগুলো দিচ্ছি,
সবই তো ফ্রি দিয়েছি। যে প্রত্যেকটা ইয়েতে চেয়ার টেবিলে হচ্ছে শোয়া পেশেন্টকে সার্ভিস দিচ্ছি প্রত্যেকটা ইয়েতে। আমার ইমার্জেন্সিতে তো জায়গাই নাই। ইমার্জেন্সিতে যখন পেশেন্ট গুলা গেছে ফ্লোরগুলো হচ্ছে গিয়ে ব্লাডে ভরা ছিল, রক্তগুলো ভরা ছিল, তাহলে আমরা তো দেখছি গরু জবাইয়ের রক্ত। ঘটনার দিনগুলোতে একাধিকবার পুলিশ ও বিজিবি সদস্য এবং টহল গাড়ি হাসপাতালের গেটের সামনে এসে দাঁড়ায়। গুলির শব্দেও কেঁপে ওঠে ভবন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বারবার বাধা পাওয়া সত্ত্বেও তারা বিরামহীন আহতদের চিকিৎসা দিয়ে গেছেন। থ্যাঙ্কস টু আমাদের প্রশাসন যে আছেন, এমডি স্যার, প্রফেসর ইউনুস আলী স্যার, উনি আমাদের সেই সময় এমডি স্যার ছিলেন। উনি এই সময় নিজ দায়িত্বে আমাদেরকে বললেন যে তোমরা ডাক্তার যেহেতু, তোমরা নার্স, তোমরা যেহেতু এখানে ওয়ার্ড বয়, তোমরা ক্লিনার্স আছো, প্রত্যেকের জায়গা থেকে ঝাঁপিয়ে পড়ো। এটা এখন আমাদের গুরুতর একটা ইস্যু, জাতীয় ইস্যু, এটাকে আমরা পালাই গেলে হবে না। সো তার বক্তব্যর সাথে আমরা একমত হয়ে আমরা ডাক্তাররা ওই সময় ঝাঁপিয়ে পড়লাম সেবা দেওয়ার কাজে। দ্বিমতের কথা বলতে গেলে সরকার নিজেই দ্বিমত পোষণ করছে। সরকার ওই সময় আমাদেরকে কিভাবে বন্ধ করা যায়, ট্রিটমেন্ট বন্ধ করা যায়, পুলিশকে দিয়ে, বিজেপিকে দিয়ে আমার গেট লক করাইছে এবং আমরা যেন ট্রিটমেন্টটি না পারি সেজন্য তারা গেটে তালা লাগাই গেছিল। সে সময় মাল্টি কেয়ারে নিয়ে আসা আহতদের বেশিরভাগই ছিলেন তরুণ। গুলির আঘাতে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন তারা। সেই সময় একদম স্পট ডেট আমরা পেয়েছি, সেগুলো রাতে পেয়েছি। স্পট ডেটগুলো সেই দিনের বেলা আসেনি, স্পট ডেটগুলো রাতে আসছে বেশি, কারণ দিনের বেলা যারা আহত হয়েছে ওরা বিভিন্ন জায়গায় করেছে, ট্রিটমেন্ট নিয়েছে, এরপর দেখা যায় যে আর হচ্ছে না, তখন আমাদের কাছে নিয়ে আসছে। যখন নিয়ে আসছে তখন আমরা দেখি যে হ্যাঁ তারা একদম ডেথ। কোন জায়গাগুলোতে গুলি তাদের আমরা সবচেয়ে পেয়েছি যে এই বুকের মধ্যে লেগেছে, ডান দিকের শোল্ডার জয়েন্টে সেট করে বুক লাংস ভেদ করে বাম হাতে বের হয়ে গেছে, এটা পেয়েছি একটা। ডিরেক্টলি গান শুট ইঞ্জুরি পেয়েছি মাথায়, স্কালে একদম খুলি উড়ে গেছে, মগজ বের হয়ে গেছে, এটা পেয়েছি একটা। আর বুকে মারছে জাস্ট ছোট্ট একটা ছিদ্র, বললেন যে ছোট্ট একটা ছিদ্র দেওয়া, এইরকম এত নিখুঁত গুলি টার্গেট করে, একদম লেজার দিয়ে টার্গেট করে মারলে যেরকম হয় না ঠিক ওই রকম ভাবে মারা। এই ধরনের আমরা বেশ কিছু রিপোর্টই পেলাম এবং আমরা তাড়াতাড়ি করে ভ্যান এবং রিক্সা আমাদের পক্ষ থেকে যতটুকু সাপোর্ট দেওয়া আমরা নিজ দায়িত্বেই রেফার করলাম ঢাকা মেডিকেলে সেই পেশেন্টগুলোকে। এই ধরনের তাও কম না হলেও 15 থেকে 20 জন পেয়েছি। যে সময়ে শহরের অনেক হাসপাতাল নিরাপত্তার দোহাই দিয়ে গেট বন্ধ করে রেখেছিল, তখন মাল্টি কেয়ার ছিল ব্যতিক্রম। ভয় আর শঙ্কার মধ্যেও তারা মানবিক দায়িত্ব পালন করে গেছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, এই লীগের পক্ষ থেকে এইগুলি আসছে যে আমরা যাতে এই সেবাটা না দেই, আমাদের উপরে বিভিন্নভাবে আক্রমণ করার চেষ্টা করেছে, কিন্তু আমরা ভয় পাইনি ওইভাবে, যে আমরা সেবা দিয়েছি, আমরা রোগীর সেবা দিব। আশেপাশে যারা আছে নেতা টাইপের, তারা বলে যে এই হাসপাতাল সরকারের বিরোধী কাজ করতেছে এবং সেবা দিয়ে যাচ্ছে। পুলিশের কাছে এবং বিজিবির কাছে বিচার দিয়েছেন এবং তারা এসে আমাদের বলেছে যে হাসপাতাল আপনারা কোনো রোগীর সেবা দিতে পারবেন না, আহত হয়ে যারা আসে তারা যাতে না ঢোকে, তখন যদি ঢোকে তাহলে তালা মেরে দিব। এরপরও আমরা ঢুকেছি, সেবা দিয়েছি, সেবা দেওয়ার পরে এসে তারা তালা মেরে দিয়েছে, আমাদের দিয়ে তালা মারছে, যে তালা মারছে। তখন আবার এরপরও যারা আহত হয়ে আসছে আমরা তালা খুলে ভিতরে নিয়ে সেবা দিয়েছি। এজন্য হয়তো শহরের ইতিহাসে চিকিৎসা সেবার এক নিঃশব্দ বীরত্ব গাথা হয়ে থাকবে রামপুরার মাল্টি কেয়ার হাসপাতাল। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বরগাঁও এলাকায় বিদেশ থেকে পাঠানো টাকা নিয়ে বিরোধের জেরে চাচার ধারালো আঘাতে 24 বছর বয়সী বাবু গাজী নিহত হয়েছেন। নিহতের বাবা ও ভাই দুজনেই আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। সোমবারের এ ঘটনায় পুলিশ চাচা হাসান গাজীকে গ্রেফতার করেছে ও তার 2 ছেলে এখনো পলাতক। নিহত বাবু 15 দিন আগে ওমান থেকে দেশে ফিরেছিলেন। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বড়গাঁও এলাকায় বিদেশ থেকে টাকা পাঠানো নিয়ে বিরোধের জেরে চাচার ধারালো আঘাতে 24 বছর বয়সী বাবু গাজী নিহত হয়েছেন। একই ঘটনায় বাবুর বাবা রওশন গাজী ও ভাই ইমরান হোসেন জখম হয়ে
চিকিৎসাধীন রয়েছেন। সোমবার দুপুরে গাজীবাড়িতে সংঘটিত এই ঘটনা স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়। হামলাকারী চাচা হাসান গাজীকে আটক করে পুলিশ। তার দুই ছেলে শাওন ও রাকিব পলাতক রয়েছে। চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রওশন গাজী বলেন, আমার ছেলে বাবুর কাছে হাসান গাজীর টাকা পাওনা ছিল, এই নিয়ে বিরোধ হয়। হাসান ও তার ছেলের দম্পতি উত্তেজিত হয়ে এলো পাথারি কুপিয়ে বাবুকে হত্যা করেছে। গুরুতর আহত ইমরানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত বাবুর স্ত্রী জানান, তার স্বামী ওমান থেকে মাত্র 15 দিন আগে দেশে ফিরেছেন এবং টাকা পেয়ে খুশি ছিলেন, কিন্তু ওই টাকা নিয়ে বিরোধ ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, একজনকে গ্রেফতার করা হয়েছে, বাকিদের খোঁজ চলছে। পরিবারের পক্ষ থেকে হত্যার মামলা দায়ের প্রস্তুতি চলছে। প্রিয় প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমি ও ফ্ল্যাট একসাথে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। 1989 সালে মাত্র 50 রিয়াল বেতনে ওমানে প্রবাস জীবন শুরু করেন মোহাম্মদ বাদশা। কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাস নিয়ে ওমানের কারওয়াশ ব্যবসায় শীর্ষস্থানীয় উদ্যোক্তা হন। বর্তমানে প্রায় 200 বাংলাদেশের কর্মসংস্থান দিয়েছেন। 2017 সাল থেকে 5 বার তিনি বাংলাদেশে সিআইপি খেতাব অর্জন করেছেন। জীবনের পথ কখনো মসৃণ নয়, কিন্তু কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস ও সততার মাধ্যমে সাফল্য অর্জন সম্ভব। এর বাস্তব উদাহরণ মোহাম্মদ বাদশা সিআইপি। 1989 সালে মাত্র 50 রিয়াল বেতনে ওমান প্রবাস জীবন শুরু করেন তিনি। অল্প বেতনে শূন্য হাতে শুরু হলেও সাহস ও নিরলস পরিশ্রমের মাধ্যমে ধীরে ধীরে ভাগ্যের পরিবর্তন ঘটান। 1989 সালে ওমানে আসি। তখন আমার প্রমোশন ছিল গার্ডার। আমি গার্ডেনে কাজ করতাম, খেজুর বাগানে। আমি 50 রিয়ালের বেতনে চাকরিতে নিয়ে আসছিলাম ওমানে। ওমানে এসে জীবিকার তাগিদে ছোটখাটো ব্যবসা শুরু করেন। নানা চ্যালেঞ্জ সাহসের সঙ্গে মোকাবেলা করে ব্যবসায় অগ্রগতি অর্জন করেন এবং কয়েক বছরের মধ্যেই জীবনের বড় পরিবর্তন আসে। এরপর আর পেছনে তাকাতে হয়নি। পর্যায়ক্রমে ছোট বড় প্রতিষ্ঠান গড়ে তুলে ওমানের কারওয়াশ ব্যবসায় শীর্ষস্থানীয় উদ্যোক্তা হিসেবে পরিচিতি পান। বর্তমানে তার বিভিন্ন শহরে শাখা রয়েছে। প্রায় 200 বাংলাদেশের কর্মসংস্থান তৈরি করেছেন তিনি। করোনা থেকে আমার এখন আমি যোগ দিয়েছি, আমার ওপেন করেছে 5টা ব্রাঞ্চ কারওয়াশ। 5টা ব্রাঞ্চে এখন আমার অলমোস্ট 170 জনের মতো বাঙালি কাজ করতেছে। নতুন প্রতিষ্ঠানে আরো 30 জনের চাকরির সুযোগ তৈরি হচ্ছে। আমার কাছে বিসি আছে, মাজনি আছে, অলরেডি 18 জন লোকের আছে। আর আমি আরো কিছু নতুন মাজনি কালেকশন করবো ইনশাআল্লাহ। আমার কাছে নতুন কারওয়াশ জন্য আমার আরো 30 জন লোক প্রয়োজন হচ্ছে। যদি এখানে কেউ আমার কোম্পানিতে কাজ করতে চায় তাহলে অবশ্যই ওয়েলকাম। আমি ওয়েলকাম জানাবো সবাইকে। আমার সাথে আমার এখানে বাঙালিরা যেভাবে কাজ করে তারা এইভাবে কাজ করবে। 2017 সাল থেকে 5 বার বাংলাদেশ সরকারের সিআইপি খেতাব অর্জন করেছেন। চট্টগ্রামের সন্তান মোহাম্মদ বাদশা 4 সন্তানের জনক। প্রথম কন্যা চিকিৎসক হয়ে ওমানেই আছেন। 2 ছেলে পড়াশোনা শেষে ব্যবসায় যুক্ত হয়েছেন। তবে তার সাফল্য শুধু ব্যবসায় সীমাবদ্ধ নয়। মানবিকতার উজ্জ্বল উদাহরণ হিসেবে তিনি দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ান, মসজিদ মাদ্রাসা উন্নয়নে অবদান রাখেন এবং সামাজিক সাম্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন। বিনয়ী ও সহজ সরল জীবনযাপন তাকে এলাকাবাসীর কাছে আরো প্রিয় করে তুলেছে। আমি এখন অয়েল সেকশনের কাজে আছি। আমরা 40 থেকে 45 জন লোক আছি। সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। এই কোম্পানিতে 3 বছর বেতন তো ভালো দেয়। বেতন মাসের আগে বেতন দিতে লাগে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। গত কয়েক মাসে 16টি বিমান বাংলাদেশ ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে বাতিল বা ফেরত এসেছে। রোমগামী ফ্লাইট বাতিল, সিঙ্গাপুরগামী ও ঢাকার ফ্লাইটেও সমস্যা দেখা দিয়েছে। কর্মকর্তারা সংস্কার ও তদন্তের কথা জানিয়েছেন। নতুন 25টি উড়োজাহাজ কেনার পরিকল্পনাও রয়েছে তাদের। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটগুলো ঘন ঘন যান্ত্রিক ত্রুটির কবলে পড়ছে, যার ফলে যাত্রী সেবা ও পরিচালনায় নানা প্রশ্ন উঠেছে। সম্প্রতি রোম থেকে ঢাকাগামী বিজি 356 ফ্লাইটের ডানার ফ্ল্যাপ নষ্ট হওয়ায় 262 জন যাত্রী বিমানবন্দরে আটকা পড়েছেন। উড়োজাহাজটির মেরামতের জন্য স্পেয়ার পার্টস লন্ডন থেকে আনা হচ্ছে।
এর আগে আগস্টের শুরুতেই ব্যাংককগামী ফ্লাইটের বিমানের ইঞ্জিনে কম্পন শনাক্ত হওয়ায় 1 ঘণ্টার মধ্যে ঢাকায় ফিরতে হয়। একইভাবে দাম্মামগামী একটি বোয়িং 777 ফ্লাইটেও যান্ত্রিক ত্রুটির কারণে ফিরে এসেছে। এছাড়াও আবুধাবিগামী ফ্লাইটের টয়লেট ফ্ল্যাশ নষ্ট থাকায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জিএম ABM রওশন কবির জানান, যান্ত্রিক ত্রুটি বৃদ্ধি পাওয়ায় সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হয়েছে এবং দায়িত্বে অবহেলা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রধান প্রকৌশলী মোহাম্মদ আলী নাসের বলেন, কারিগরি সমস্যা সব এয়ারলাইন্সেই হয়, তবে বিমানের 25টি নতুন উড়োজাহাজ কেনার প্রক্রিয়া চলছে, যা সেবার মান উন্নত করবে। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শ্রমিকদের কল্যাণে ওমানের নতুন আইন, সময় মতো বেতন না দিলে কঠোর ব্যবস্থা। জুলাইয়ে আহতদের আশ্রয় ছিল রামপুরা মাল্টিকেয়ার, বিজিবির ভয়াবহ ভিডিও ফাঁস। টাকা নিয়ে ঝামেলা, চাচার হাতে খুন হলেন ওমান প্রবাসী। ওমানের শ্রমিক হিসেবে যাত্রা, এখন 5 বারের CIP মোহাম্মদ বাদশাহ। নিরাপত্তা সংকটে বিমান, মুখ ফিরিয়ে নিচ্ছেন প্রবাসীরা। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি ইশরাত জারিন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।